সালটা 1989। রানীগঞ্জের কয়লা খনির গভীরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মাত্র কয়েক মিনিটের মধ্যে 65 জন শ্রমিক মাটির নিচে আটকে পড়ল। নিচে অন্ধকার, তার সঙ্গে পানি আর বিষাক্ত গ্যাস, যেন মৃত্যু তাদের ফাঁদ পেতে বসে আছে। আর উপরে পুরো দেশ নিঃশ্বাস আটকে অপেক্ষায়। সবাই যখন আশা ছাড়তে শুরু করেছে, তখন সামনে হলো এক মানুষ। তার নাম যশবন্ত সিং গিল, যার জন্য অসম্ভব বলে কিছুই ছিল না। সময় কম, বিপদ বেশি, আর শুরু হলো ভারতের সবচেয়ে জটিল রেস্কিউ মিশন। এই গল্প সাহসের, বিশ্বাসের আর মৃত্যুকে হার মানানো এক সত্য ঘটনার। আর আজকের এই মুভির নাম মিশন রানীগঞ্জ। এখন সময়টা হচ্ছে 1989 সাল। এখানে আমরা পশ্চিমবঙ্গের মহাবীর কয়লা খনির শ্রমিকদের দেখি। তারা নাইট শিফটে কাজ করার জন্য খনির ভেতরে যাচ্ছে, যাদেরকে একটি লিফটের মাধ্যমে নিচে নামানো হয়। সেই সময় একজন বৃদ্ধ ব্যক্তি নিজের কুকুর টাইগারকে বিদায় জানিয়ে নিচে চলে যায়। খনিতে পৌঁছে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর কয়লা বাইরে তোলার জন্য ঠিক 12:20 ব্লাস্ট করা হয়। তারপর দুজন শ্রমিক ভিতরে চেক করতে যায়। চেক করার সময় একজনের নাকের উপর পানির একটি ফোঁটা পড়ে। তারা বুঝতে পারে খুব শীঘ্রই খনির ভিতরে জল ঢুকে যাবে। এরপর তাদের মধ্যে একজন শ্রমিক উপরে ফোন করে খবর দেয় এবং জোরে চিৎকার করে সব শ্রমিকদের জানায় যে খনিতে ফাটল ধরেছে, এক্ষুনি পানি ঢুকে যাবে, সব পালাও। এই কথা শুনতেই চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সবাই প্রাণ বাঁচানোর জন্য লিফটের দিকে দৌড়াতে থাকে, কিন্তু লিফটে একসঙ্গে সব শ্রমিককে উপরে তোলা সম্ভব ছিল না। এদিকে স্তর ভেঙে যেতেই সুড়ঙ্গের ভিতরে দ্রুত পানি ভর্তি হতে শুরু করে এবং সামনে যা পায় সবকিছু ধ্বংস করে এগোতে থাকে। এদিকে তাদের মধ্যে কয়েকজন উপরে আসতে সক্ষম হয়, কিন্তু আরও অনেকে এখনও নিচেই আটকে ছিল। এর পরের দিন আমরা ব্রিজের উপর আটকে থাকা একটি অ্যাম্বুলেন্স দেখি। তখন একজন লোক এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার জানায় যে মহাবীর কয়লা খনির ভিতরে পানি ঢুকে গেছে আর সেখানে অনেক শ্রমিক এখনো নিচে ফেসে রয়েছে, আমি সেখানেই যাচ্ছি। এই কথা শুনেই সেই ব্যক্তি রাস্তা ফাঁকা করিয়ে অ্যাম্বুলেন্সকে বের হতে দেয়। তারপর সে তার সঙ্গীকে বলে, তুমি ডিরেক্টরের কাছে গিয়ে জানাও জেনারেল ম্যানেজার সর্দার যশবন্ত সিং গিল এখানে আসছে। গিল সাহেব যখন খনিতে পৌঁছায়, তিনি দেখেন ভেতরে আটকে থাকা শ্রমিকদের পরিবারগুলো খুব রেগে আছে এবং কোম্পানির বিরুদ্ধে ধর্ণা দিচ্ছে। তারা জানতে চাইছিল তাদের পরিবারের লোকজন ঠিক কোথায় আছে, কিন্তু সেখানে দাঁড়ানো পাহারাদাররা তাদের ভেতরে যেতে দিচ্ছিল না। তখন গিল সাহেব নিজের পরিচয়পত্র দেখিয়ে বলে, যদি পরিবারের লোক বাড়ি না ফেরে তাহলে মানুষ তো রাখবেই, এটাই স্বাভাবিক। ঠিক তখনই সেখানে দাঁড়ানো কয়েকজন মহিলা হাত জোর করে গিল স্যারকে অনুরোধ করে বলে, এখানে কেউ আমাদের কিছুই বলছে না, দয়া করে আপনি আমাদের মানুষগুলোকে বাঁচান। তখন ওখানে দাঁড়িয়ে থাকা এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে। গিল তখন মহিলাটার মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে এবং বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের পরিবারের লোককে সুস্থ সবল অবস্থায় বাইরে বের করে আনব। এরপর এই ব্যক্তিকে দেখানো হয়, এনার নাম আর.কে. উজ্জ্বল। ইনি মহাবীর কয়লা খনির চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর। এনারা নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের পরিকল্পনা করছিল। ঠিক তখনই এক বিদেশি লোক বলে ওঠে, আমার মতে নিচে আটকে থাকা সব মানুষ এখন আর বেঁচে নেই। তখনই গিল সেখানে এসে পৌঁছায়। চেয়ারম্যান তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে কোল ইন্ডিয়া হেডকোয়ার্টারেও এই খবর পৌঁছে গেছে। সেখানের এক অফিসার ঘটনাটা বুঝিয়ে বলে, মহাবীর কয়লা খনিতে মাটির 350 ফুট নিচে 5 কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গ আছে। সেখানে নাইট শিফটে 232 জন শ্রমিক কাজ করছিল। প্রোডাকশন বাড়ানোর জন্য ম্যানেজমেন্ট ভুল করে বিপজ্জনক এলাকায় ব্লাস্ট করিয়ে দেয়। আর যেখানে ব্লাস্ট করা হয়েছিল তার পাশেই ছিল আর একটা সুড়ঙ্গ, যা 70 বছর ধরে বন্ধ ছিল। আর সেই পুরনো সুড়ঙ্গের ভেতরে প্রায় 1 লক্ষ কোটি গ্যালন পানি জমেছিল। আর এখন সেই পুরো পানি দ্রুতগতিতে খনির ভেতরে ঢুকছে। এদিকে এরা জানায় মাইনিংয়ের কাজ অনন্ত পাণ্ডের তত্ত্বাবধানে চলছিল। আমরা তাকে ফোন করে সতর্ক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল আর সে কানেও কম শোনে। যখন 20-25 মিনিট পর কেউ ফোন ধরল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবুও কোনোভাবে 161 জন কর্মীকে বাইরে বার করা গেছে, কিন্তু 71 জন শ্রমিক এখনও নিখোঁজ। অর্থাৎ তাদের বেঁচে থাকা না থাকা দুটোরই সম্ভাবনা 50-50। গিল বলে, আমাদের বেঁচে থাকা আশা নিয়েই চলতে হবে, কারণ যদি নিচে একজনও বেঁচে থাকে তাহলে সে আমাদের অপেক্ষায় আছে। তাই আমাদের 10টি পাম্প দিয়ে একটানা ডিওয়াটারিং করতে হবে, আর এখান দিয়ে যাওয়া প্রতিটি ট্রেনের গতি 20 কিমির কম রাখতে হবে। এদিকে হেডকোয়ার্টার থেকেও একটি রেস্কিউ টিম পাঠানো হয়। অন্যদিকে গিল পুরনো সুড়ঙ্গের মুখের কাছে পৌঁছায়, যা বহু বছর ধরে বন্ধ আছে, কিন্তু এখন ভেতর থেকে পানির প্রবল শব্দ শোনা যাচ্ছিল। এরপর গিল অন্য একটা ঢালু পথ দিয়ে নিচে যায়।
সে দেখতে পায় এখান থেকে প্রচণ্ড গতিতে পানি বয়ে চলেছে, অর্থাৎ এখান দিয়ে রেস্কিউ টিমকে নিচে পাঠানো সম্ভব ছিল না। ঠিক সেই সময় হেডকোয়ার্টার থেকে পাঠানো দ্বিতীয় রেস্কিউ টিমে এসে পৌঁছায়, যার ইনচার্জ ছিলেন মিস্টার সেন। তিনি স্থানীয় এমএলএকে বলে, কর্মীদের বাঁচানোর জন্য আমার কাছে একটা সম্পূর্ণ রেস্কিউ প্ল্যান আছে। আমরা পুরনো সুড়ঙ্গের মুখ দিয়ে রেস্কিউ টিমকে নিচে পাঠাবো এবং নিচে আটকে থাকা মানুষগুলোকে বের করে আনবো। কিন্তু গিল জানতো ওই দিক দিয়ে রেস্কিউ করা অত্যন্ত বিপজ্জনক। তিনি কিছু বলার আগেই সেন তাকে চুপ করিয়ে দেয়। চেয়ারম্যান বলে, সেন সরাসরি হেডকোয়ার্টারের অর্ডারে এসেছে, তাই আমি তাকে থামাতে পারবো না। তখনই সেখানে আরও দুজন বড় অফিসার আসে, বসন্ত দে এবং ওম চক্রবর্তী, যারা এই রেস্কিউ প্ল্যানকে অনুমতি দেবে। এরপর সেন তাদেরকে নিজের প্ল্যানটি বোঝায় এবং বলে, পানির প্রবাহ কমলেই আমরা রেস্কিউ মিশন শুরু করে দেব। এরপর গিলও অফিসারদের সামনে তার পরিকল্পনা তুলে ধরে। সে বলে, খনির ভেতরে কয়েকজন অভিজ্ঞ লোক আছে, তারা জানে যদি সুড়ঙ্গে পানি ঢুকে যায় তাহলে তাদের উঁচু জায়গায় গিয়ে রেস্কিউ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাই আমরা জমিতে সার্ভে করে সুড়ঙ্গের সবচেয়ে উঁচু জায়গায় 8 ইঞ্চি ব্যাসের একটি পাইলট বোরহোল করব। যখন আমরা তাদের সঠিক অবস্থান জানতে পারবো তখন 29 ইঞ্চির একটি বড় বোরহোল করে সেখান থেকে লোহার ক্যাপসুল নিচে পাঠাবো। সেই ক্যাপসুলের মাধ্যমে একে একে সব কর্মীদের উপরে তুলে আনবো। কিন্তু গিলের রেস্কিউ প্ল্যানে অনেকেরই বিশ্বাস ছিল না, কারণ এমন ধরনের রেস্কিউ ভারতে আগে কখনো হয়নি। তবুও চেয়ারম্যানের অনুমতিতে দুজনের প্ল্যানেই রেস্কিউ করার পারমিশন দেওয়া হয়। এখন মিশন সম্পূর্ণ করার জন্য গিল আরও 2 জনকে নিয়ে একটি দল গঠন করে। তাদের মধ্যে প্রথমজন ছিল ড্রিল ইঞ্জিনিয়ার বিন্দাল এবং দ্বিতীয়জন ছিল এক্স সার্ভেয়ার তপন ঘোষ। ওদিকে সেন তার 2 রেস্কিউ কর্মীকে বালতির মতো ঝুলন্ত কেরিয়ারে বসিয়ে সুড়ঙ্গর মুখ দিয়ে নিচে নামায়। কিন্তু নিচে নামতেই তারা তীব্র জলপ্রবাহের মুখোমুখি হয়। সেখান থেকে রেস্কিউ মিশন চালানো একেবারেই অসম্ভব ছিল, তাই তাদের দ্রুত উপরে টেনে তোলা হয়। এই ঘটনা দেখে সেখানে দাঁড়ানো মানুষের মন ভেঙে যায়। এদিকে গিল এবং তপন ঘোষ জমির সার্ভে শুরু করে। তপন জানায় এই মার্কের 170 ফুট নিচে সুড়ঙ্গের সবচেয়ে উঁচু পয়েন্ট আছে। প্ল্যান অনুযায়ী কর্মীদের এই জায়গাতেই থাকা উচিত। এরপর বিন্দাল তার ড্রিলিং মেশিন নিয়ে সেখানে পৌঁছে যায়। এদিকে খনির নিচে আটকে থাকা শ্রমিকদের দেখানো হয়, যাদের নিচে আটকে থাকা 8 ঘন্টা পেরিয়ে গেছে। তখন শালিগ্রাম নামের এক কর্মী এসে সবাইকে জানায় পানি 17 নম্বর পিলার পর্যন্ত চলে এসেছে এবং আগামী 6-7 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। তাই আমাদেরকে উঁচু জায়গার দিকে যেতে হবে। সেখানে পানি পৌঁছাতে 3-4 দিন লাগবে। তার মধ্যে হয়তো ম্যানেজমেন্ট আমাদের খুঁজে বার করে রেস্কিউ করে নেবে। এমনই সময় তাদেরই একজন ভোলা নামের কর্মী নিজের ইনচার্জকে মারতে শুরু করে এবং বলে, যদি এই কালা আমাদের সময় মতো খবর দিত তাহলে আমরা এখানে আটকে পড়তাম না। তখন বাকি শ্রমিকরা এসে মারামারি থামায়। শালিগ্রাম বলে, এটা ঝগড়া করার সময় নয়, আমাদের একসাথে থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তখন এক কর্মী বলে, আমি উঁচু পয়েন্ট পর্যন্ত যাওয়ার পথ জানি, আমাদের 23 নম্বর পিলার দিয়ে যেতে হবে। কিন্তু সমস্যা হলো ওদিকেও পানি পৌঁছে গেছে, আর উঁচু জায়গাটা এখান থেকে 3 কিলোমিটার দূরে, তাই কেউই এত বড় ঝুঁকি নিয়ে ওদিকে যেতে চাইছিল না। তখন শালিগ্রাম আবার সবাইকে বলে, পানি 22 নম্বর পিলার পর্যন্ত পৌঁছে গেছে, উঁচু জায়গায় যাওয়ার এটাই আমাদের শেষ সুযোগ আছে। তার কথা এবার সবাই বুঝতে পারে। এরপর তারা এক লাইনে দাঁড়িয়ে গামছা দিয়ে একে অপরকে শক্ত করে বাঁধে এবং ধীরে ধীরে পানি পার হওয়ার চেষ্টা করে। এখানে পানির স্রোত এতটাই তীব্র ছিল যে সামান্য ভুলও সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তারা খুব সাবধানে এক একটা করে পা ফেলে এগোতে থাকে। এরই মধ্যে একজন কর্মীর পা কোনোভাবে ধারালো জিনিসে কেটে যায়। সে কোনো মতে কষ্ট সহ্য করে নেয় আর সবাই নিরাপদে পানি পার করে ফেলে। এরপর সবাই উঁচু জায়গার দিকে এগোতে থাকে। উপরে একই সময়ে গিলের রেস্কিউ মিশনও শুরু হয়ে যায়। সন্ধ্যা নাগাদ তারা ড্রিলিংয়ের কাজ শেষ করে। এরপর গিল একটি টর্চে দড়ি বেঁধে বোরহোলের ভিতরে নামিয়ে দেয়। তারপর ভেতরের শ্রমিকদের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, যাতে কেউ তার আওয়াজ শুনে টর্চের কাছে আসে। সে নিশ্চিত হতে পারে যে কর্মীরা এখনো জীবিত, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরও নিচ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এদিকে শ্রমিকরা হাঁটতে হাঁটতে অবশেষে সর্বোচ্চ উঁচু পয়েন্টে পৌঁছে যায়, কিন্তু এখানে তাদের রেস্কিউ করার কোনো উপায় চোখে পড়ে না এবং তারা গিলের আওয়াজও শুনতে পায় না। অফিসাররা মনে করে কর্মীরা হয়তো আর বেঁচে নেই, সেই কারণেই হেডকোয়ার্টার থেকে রেস্কিউ মিশন বন্ধ করার আদেশ আসে। তখন তপন ঘোষ বলে যে আজ থেকে 12 বছর আগে তিনি একটি সার্ভে করেছিল, যেখানে 2টি স্টপেজ পয়েন্ট শনাক্ত করা হয়েছিল, কিন্তু এই ম্যাপে আরেকটি স্টপেজ পয়েন্ট মিসিং আছে। হয়তো তারা দেওয়ালের ওপারে আমাদের জন্য অপেক্ষা করছে।
এই কারণে গিল আরও একটি বোরহোল করার অনুমতি চায়। ঠিক তখনই একজন এসে জানায় যে কয়লা খনির 1 নম্বর মুখে 6 জনের মৃতদেহ দেখা গেছে। এই কথা শুনে তারা ভেবেই নেয় যে সবাই মারা গেছে। অফিসাররা গিলকে আরেকটি বোরহোল করার অনুমতি দেয় না। এদিকে নিচে খনিতে একজন কর্মী সেখানে পড়ে থাকা স্তূপের কাছাকাছি যায় এবং বুঝতে পারে যে এখানে একটি স্টপেজ ওয়াল আছে, অর্থাৎ তারা যে জায়গাটিকে এখনো পর্যন্ত সবচেয়ে উঁচু পয়েন্ট ভেবে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করছিল সেটা এই জায়গা নয়। এটা বুঝতে পেরে সবাই সেখানে থাকা জিনিসপত্র সরিয়ে দেয়াল ভাঙার কাজে নেমে পড়ে। ওদিকে ম্যানেজমেন্ট কর্মীদের পরিবারের সদস্যর সঙ্গে দেখা করে, যারা বাইরে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। গিল তাদের বলে যে আমরা তাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের খুঁজে পাইনি। এই কথা বলতেই এক মহিলা রাগে তাকে থাপ্পড় মারে। ভিড় করে দাঁড়িয়ে থাকা সবাই উন্মত্ত হয়ে যায়। গার্ডরা কোনোভাবে ভিড়কে নিয়ন্ত্রণে আনে। এরপর সব অফিসাররা সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে খনির নিচে কর্মীরা সেই দেয়াল ভাঙতে সফল হয়। তারা দেখে যে এখানে রেস্কিউ টিম তাদের জন্য অপেক্ষা করছে। এরপর তারা দ্রুত টর্চের দিকে দৌড়ায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই সেখানে দাঁড়িয়ে থাকা লোকটি টর্চটিকে উপরে তুলে নেয়। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে, আমরা এখনো বেঁচে আছি, কিন্তু তাদের আওয়াজ কেউই শুনতে পায় না। এমন সময় আমরা সেই কুকুরটিকে দেখি। কুকুরটি খনিতে আটকে থাকা ওই বৃদ্ধ ব্যক্তিটার। সেও সবার মতো তার মালিকের বের হবার অপেক্ষায় ছিল। হঠাৎ সে বোরহোলের কাছে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, কারণ সে নিচে থাকা লোকেদের চিৎকারের শব্দ শুনতে পেয়েছিল। এটা দেখে গিল বোরহোলের কাছে যায় এবং কান লাগিয়ে শোনার পর সে কর্মীদের চিৎকারের শব্দ শুনতে পায়। এরপর গিল সবাইকে জানায় যে ওরা এখনো বেঁচে আছে। এটা শুনে সবাই দৌড়ে বোরহোলের কাছে আসে। এরপর অফিসাররা আবার উদ্ধারের কাজ শুরু করে। পরের দিন সব কর্মীদের জন্য খাবার ও ওষুধ নিচে পাঠানো হয়। এ সময় গিল একটি ল্যাম্প নিচে পাঠায়, যা খনির নিচে তৈরি হওয়া বিষাক্ত গ্যাস পরীক্ষা করার কাজে লাগে। এরপর গিল বাসুকে ফোনে বলে এই ব্যাপারটা বাকিদের জানাতে হবে না, তাদের বলো এটা শুধু সাধারণ সেফটি প্রিকশনের জন্য পাঠানো হয়েছে। গিলের কথা মতো বাসু তারপর ল্যাম্প নিয়ে পানিতে নামে। কিছুটা যাওয়ার পর দেখে খনির ভেতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। আর যেখানে সে গ্যাসের উৎস খুঁজে পায় সেইখানের পিলারে একটি নাম্বারিং করে। এরপর সে দ্রুত ফিরে এসে গিলের সঙ্গে কথা বলে। সে কোড ওয়ার্ডে বলে খনির ভেতরে গ্যাস তৈরি হচ্ছে। এরপর গিল অফিসারদের সঙ্গে কথা বলে জানায় পানি আর গ্যাস কর্মীদের থেকে মাত্র 20 নম্বর পিলার দূরে আছে, মানে তাদের উদ্ধার করতে আমাদের হাতে মোটে 48 ঘন্টা সময় আছে, কিন্তু 29 ইঞ্চি বোরহোল করতে অন্তত 40 ঘন্টা লেগে যাবে। তাদের হাতে সময় খুব কম, এই কারণে সবাই খুব দ্রুত নিজেদের কাজে লেগে যায়। এদিকে সেন ডিজিকে তার নতুন প্ল্যান বোঝায়, কারণ সে চাইছিল না যে এই মিশনের কৃতিত্বটা গিল পাক। সেন বলে আমরা পাশের দিক থেকে ইনক্লাইন্ড কেটে কর্মীদের বাইরে বের করে আনবো। অফিসাররাও তাকে রেস্কিউ মিশনের অনুমতি দিয়ে দেয়, কিন্তু খনন কাজের সময় মাঝখানে পাথর এসে পড়ায় সেনের প্ল্যান এবারেও ব্যর্থ হয়ে যায়। এদিকে বিন্দাল 29 ইঞ্চির বোরহোল করার জন্য নতুন একটি মেশিন তৈরি করে ফেলে। এরপর ড্রিলিং করার কাজও শুরু হয়ে যায়, কিন্তু যে ক্যাপসুল দিয়ে কর্মীদের তুলে আনা হবে সেটিকে উপরে তুলতে 150 ফুট লম্বা ক্রেন দরকার ছিল, আর বিন্দালের কাছে ছিল মাত্র 110 ফুট লম্বা ক্রেন। তখন উজ্জ্বলের মনে পড়ে 150 ফুট লম্বা ক্রেন সেনের কাছেই আছে। সেনের কাছে চাইলে সেন সেটা দিতে রাজিও হয়ে যায়। এদিকে খনির ভেতরে ভোলা জানতে পারে যে সেখানে গ্যাস তৈরি হচ্ছে, যদিও এই বিষয়টি তাদের থেকে লুকানো হয়েছিল। তাই সে জোরে চিৎকার করে সবাইকে বলে আমরা সবাই মারা যাব। এতেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং এক কর্মীর মাথায় আঘাত লাগে। গিল জানতো যদি গ্যাসের খবর পরিবারগুলোর কানে যায় তাহলে তারা কান্নায় ভেঙে পড়বে, তাই তিনি সবাইকে বলে বাড়ি গিয়ে রান্না করে আনো। এরপর তিনি একটি স্পিকার নিচে পাঠিয়ে সবাইকে বলে পাশু আমার কথাতেই মিথ্যে বলেছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব শীঘ্রই তোমাদের সেখান থেকে বের করে আনবো। এটা শুনে সবাই শান্ত হয়ে যায়। এরপর তারা বাড়ি থেকে পাঠানো খাবারগুলো খায়। এদিকে গিলের ক্যাপসুল প্ল্যানও পুরো প্রস্তুত, এবার শুধু একটি ক্রেনের দরকার ছিল। যখন গিল সেনের কাছে তার ক্রেন চায় তখন সেন বলে আমার ক্রেন তো কালই নষ্ট হয়ে গেছে, তাই আমি সাহায্য করতে পারবো না। আসলে সেন তার নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণ করার জন্য উজ্জ্বলকে ছোট করতে চাইছিল, কারণ কয়েক বছর আগে উজ্জ্বল তাদের কয়েক কোটি টাকার ঘুষখোরি কাণ্ড ফাঁস করে দিয়েছিল। এই কারণেই তারা চাইছিল না যে উজ্জ্বলের তত্ত্বাবধানে হওয়া রেস্কিউ মিশন সফল হোক, কারণ যদি মিশন সফল হয় তাহলে উজ্জ্বল আরও উচ্চ পদে চলে যাবে, যা তারা কোনোভাবেই চাইতো না। এরপর গিল বিন্দালকে বলে তুমি আরেকটা ক্রেনের ব্যবস্থা করো,
ততক্ষণ আমরা মানুষগুলোকে হাতচালিত মেশিন দিয়ে বার করে আনবো। ওদিকে খনির ভেতরে পানি আর গ্যাসের স্তর দ্রুত বাড়ছিল, তাই গিল সময় নষ্ট না করে ক্যাপসুলে করে নিচে নামার অনুমতি চায়, যাতে তিনি ভেতরে আটকে থাকা কর্মীদের নিরাপদভাবে উপরে ওঠাতে পারে। অফিসাররা তাকে নিচে নামার অনুমতি দেয়। এরপর সে ক্যাপসুলে করে নিচে নামে। নিচে পৌঁছে তিনি সবাইকে বলে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা তোমাদের পরিবারের কাছে অবশ্যই ফিরে যাবে। এরপর সবার আগে আহত কর্মী শালিগ্রামকে ক্যাপসুলে ঢোকানো হয় এবং সিগন্যাল পেতেই উপর থেকে লোকেরা তাকে টেনে তোলে। প্রথম কর্মী যখন বাইরে আসে তখন সকলেই আনন্দে চিৎকার করতে থাকে। শালিগ্রামও তার পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দে কেঁদে ফেলে। তারপরে একে একে সব কর্মীদের উপরে তোলার কাজ শুরু হয়, কিন্তু এখানে সবাই আগে বের হতে চায়। এই কারণে পরস্পরের সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। তখন গিল ঝগড়া থামিয়ে প্রত্যেককে একটি করে কাগজ দেয় এবং বলে নাম্বার অনুযায়ী সবাই ক্যাপসুলে করে উপরে যাবে। এদিকে অফিসাররা দেখে যে ক্যাপসুলকে হাতে টেনে তুলতে 14 মিনিট সময় লাগছে, যা খুবই বেশি। অন্যদিকে যে ক্রেনটি রেস্কিউ করার জন্য রানীগঞ্জের দিকে আসছিল সেটি আবার জ্যামে আটকে গেছে, আর তখনও নিচে 40 জন কর্মী ফেসেছিল। মানে হাত দিয়ে টেনে সবাইকে উপরে তোলা সম্ভব হবে না। সবাইকে বের করতে প্রায় 2.5 ঘন্টা লাগবে। এদিকে সেন এবং তার সঙ্গী খুব খুশি, কারণ এই রেস্কিউ মিশনে কমপক্ষে 20 জন মারা যাবে আর মিশন সফল হয়েও ফেল হিসাবে গণ্য হবে। ঠিক তখনই রানীগঞ্জের এমএলএ জানতে পারে যে সেন ইচ্ছা করেই ক্রেনটা নষ্ট করিয়েছে। তাই তিনি সেনকে নিজের টেন্টে ডেকে ভালো করে পেটায় এবং বলে, আধা ঘন্টার মধ্যে ক্রেন ঠিক না হলে তোর রক্ষে নেই। এদিকে গিলের স্ত্রীও সেখানে আসে। তিনি গিলের জন্য আইড্রপ নিয়ে এসেছিল, কারণ গিলের চোখে সমস্যা আছে। এদিকে খনির ভেতরে পানি হাইস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে, ফলে ভেতরে আটকে থাকা কর্মীদের দুরবস্থা আরও বাড়ছিল। এরপর উপরে তোলার সময় হঠাৎ মেশিনের হ্যান্ডেল থেকে হাত ছেড়ে যায় আর ক্যাপসুল দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করে। কিন্তু বিন্দাল আর বাকিরা কোনোভাবে মেশিন থামিয়ে ফেলে, না হলে ক্যাপসুল নিচে পড়ে ভেঙে যেত এবং ভেতরে থাকা কর্মীদের মৃত্যু নিশ্চিত ছিল। এখন গ্যাস তাদের কাছে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা বাকি। ঠিক তখনই ক্রেন সেখানে এসে পৌঁছায় এবং দ্রুত আরও 21 জন কর্মীকে সুরক্ষিতভাবে উপরে তুলে আনা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত 57 জন কর্মীকে বাইরে আনা হয়েছে, কিন্তু বাকি 8 জন কর্মী গ্যাসের কারণে বমি করতে শুরু করে এবং তাদের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তবুও গিল কষ্টে একে একে সবাইকে উপরে পাঠাতে থাকে। 48 ঘন্টা পূর্ণ হতে খনির ভেতরে শুধু গিল এবং বাসু বাকি থাকে। বাসু গিলকে বলে, স্যার আপনি আগে যান। কিন্তু গিল উত্তর দেয়, আমার নম্বর 66, আমি আমার নাম্বার অনুযায়ী উপরে যাব। তারপর তিনি বাসুকেও ক্যাপসুলে করে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু তখন খনির ভেতরে গ্যাসের মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আর ক্যাপসুল নিচে পৌঁছাতে পৌঁছাতে গিল অচেতন হয়ে পড়ে। এরপর সবাই উপর থেকে গিলকে ডাকতে থাকে, কিন্তু নিচ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখনই কোনোভাবে গিলের চেতনা ফিরে আসে। তিনি ক্যাপসুলের কাছে পৌঁছায়, কিন্তু উপরে সংকেত দেওয়ার জন্য যে ছোট হাতুড়ি ব্যবহার করত সেটা তার হাত থেকে পড়ে হারিয়ে যায়। এখন গিল কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই তার চোখ পড়ে হাতে পড়ে থাকা বালার উপর। সে ওটা দিয়েই ক্যাপসুল টেনে তোলার সংকেত দেয়। সংকেত পেতেই তাকে উপরে তুলে আনা হয়। গিল বাইরে আসতেই গ্রামের সবাই ফুলমালা নিয়ে তার দিকে দৌড়ে আসে এবং তাকে কাঁধে তুলে জোরদার অভ্যর্থনা করে। এভাবেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের প্রাণ রক্ষা করেছিল। এরপর গিলকে তার বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার সর্বোচ্চ জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করা হয়। এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ফিরে আসছি পরবর্তী মুভির গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।